আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভিএন নিউজের প্রতিদিনকার আয়োজন আজকের সংবাদপত্রে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ সাদি। প্রথমেই যে সংবাদটি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে দেশে ১৩ মাসে ৩২ ভূমিকম্প, উৎপত্তি কম, ঝুঁকির অঞ্চলেও। এই খবরটি ঘুরে ফিরে প্রতিটি সংবাদপত্রেই এসেছে। তবে আমরা প্রথম আলো থেকে কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে বলা হচ্ছে চলতি মাসের ২৭ দিনে দেশের অভ্যন্তরে ৯টি ভূমিকম্পের উৎপত্তি, ২টি সাতক্ষীরায়। ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৭শে ফেব্রুয়ারি মোট ভূমিকম্প ৩২টি, সর্বোচ্চ ভূমিকম্প ১০টি সিলেট অঞ্চলে। ১৩ মাসে সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প ২১। নভেম্বর ২০২৫-এ রিক্টার স্কেলের মাত্রা ছিল ৫.৭, নরসিংদীর মাধবদীতে যা ঘটেছিল। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে সংঘটিত মোট ভূমিকম্প ৩৯টি। এখানে বলা হচ্ছে গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা। গত ২৫ দিনে ৩বার ভূমিকম্পের উৎপত্তি হলো দেশের কম ঝুঁকিপূর্ণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ভূমিকম্প প্রবণ ৩টি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এদেশে যে ভূমিকম্প মাঝে মধ্যে হবে সেটাকে স্বাভাবিকভাবেই ভেবে নিতে হবে। তবে আশঙ্কার বিষয় হলো সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকা দুই প্লেটের মধ্যে বিপরীতমুখী টানের মধ্যে পড়ে গেছে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল। এ কারণে এই অঞ্চলে ভূমিকম্প প্রবণতা বেড়ে গিয়ে থাকতে পারে। আবার তারা এও মনে করছেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নতুন কোনো ফাটল সৃষ্টি হয়ে থাকতে পারে, কিংবা পুরনো ফাটল নতুন করে সক্রিয় হয়ে থাকতে পারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের এসব ভূমিকম্প ভীতির নয় বলে ধারণা করেন বিশেষজ্ঞরা। তবে তাদের মত, দেশের ভেতরে এবং আশপাশে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়াটা বড় ভূমিকম্পের ইঙ্গিত দেয়। আর সেই ভূমিকম্পের মোকাবিলা করার যথাযথ প্রস্তুতি দরকার, তার যথেষ্ট ঘাটতি রয়েছে। একটি জাতি হিসেবে আমাদেরকে এখন আসলে ভাবনা চিন্তা করে দেখতে হবে যে ভূমিকম্পের মাত্রা যেভাবে বেড়েই চলেছে তা মোকাবিলা করার জন্য আমরা জাতি হিসেবে কতটা প্রস্তুত আছি। একই বিষয়ে দ্য ডেইলি স্টারের একটি খবরের দিকেও আমরা চোখ রাখছিলাম। কোয়েক আউটসাইড seismic zones worry experts. Yesterday's 5.4 was biggest among 9 in February. সিজমিক জোন যেসব জায়গায় ভূমিকম্প প্রবণ এলাকা তার বাইরে আম, ভূমিকম্প দেখা দিচ্ছে, এক্সপার্ট যারা আছেন তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এবং গতকালকের ৫.৪ মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে তা ফেব্রুয়ারিতে যে ৯টি ভূমিকম্প হয়েছে তার ভিতরে সর্বোচ্চ। তো এই হচ্ছে ভূমিকম্প নিয়ে প্রত্যেকটি সংবাদপত্র যেমন সংবাদ ছাপিয়েছে, আমাদের গোটা দেশের মানুষজনও এটা নিয়ে বেশ আসলে আশঙ্কার ভিতরে আছেন। এরপরে আরেকটি খবর প্রায় প্রতিটি পত্রিকাতে এসেছে, তা হচ্ছে মূলত আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির কি প্রতিক্রিয়া। মূলত ঘুরে ফিরে সেই একই কথা। যেমন ধরা যাক, প্রথম আলো তাদের হেডলাইন করেছে কিছু কার্যালয় খুলে সরকারের মনোভাব বুঝতে চায় আওয়ামী লীগ। আর আমার দেশ তারা একটি হেডলাইন করেছে আওয়ামী লীগ বিএনপির রসায়ন। এখানে বলা হচ্ছে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় পুনরায় চালু, একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, স্বাধীনতা দিবস সামনে রেখে পূর্ণাঙ্গ আত্মপ্রকাশের আশঙ্কা, বিভিন্ন জেলায় আইনজীবী সমিতি নির্বাচনের সাফল্য, কার্যক্রম নিষিদ্ধ আইন অনুযায়ী ব্যবস্থা। আর প্রথম আলো তারা বলছে ভোটের পর ১ ডজনের বেশি দলীয় কার্যালয়ে তালা খোলা হয়েছে। এখন কারাবন্দী নেতাকর্মীদের জামিন প্রক্রিয়ার দিকে নজর, সক্রিয়তায় তাড়াহুড়ো না করার পক্ষে দলের একাংশ। এখানে ঘুরে ফিরে যে কথাগুলো আসছে তা হলো মাঠে সীমিত উপস্থিতি ও রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা, দ্বৈত কৌশলে এগোচ্ছে আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনের পরদিন থেকে গত ২ সপ্তাহে সারা দেশে আওয়ামী লীগের ১ ডজনের বেশি কার্যালয়ে তালা খোলা হয়। কোথাও কোথাও তালা না খুলে কার্যালয়ের সামনে স্লোগান দেওয়ার ঘটনা ঘটছে।
এর মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দলটি মূলত সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে বলে দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে। পাশাপাশি কারাবন্দী নেতাকর্মীদের জামিন প্রাপ্তি ও মুক্তির ক্ষেত্রে সরকারের দিক থেকে প্রতিবন্ধকতা আসে কিনা সেটাও দেখতে চায় দলটি। দলটির দায়িত্বশীল সূত্র জানায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে থাকা নেতা কর্মীদের আস্তে আস্তে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে জেলা ও মহানগর পর্যায়ে কিছু কিছু দলীয় কার্যালয় খোলার চেষ্টা চলছে। তৃতীয় ও চতুর্থ স্তরের নেতারা এসব উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। কিছু ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাদের পরোক্ষ সহায়তা বা সবুজ সংকেত পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্ররা দাবি করছেন। আওয়ামী লীগের নেতাদের ধারণা, মধ্যম ও শীর্ষ পর্যায়ের নেতারা জামিন পেতে শুরু করলে সাংগঠনিক তৎপরতা কিছুটা বাড়বে। নেতাদের জামিন পাওয়ার বিষয়টি যাতে সহজ হয় সে বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম এবং প্রভাবশালী বিভিন্ন দেশের সহায়তা পেতে দলটির পক্ষ থেকে চেষ্টা চলছে বলেও জানা গেছে। জামিন পাওয়ার বিষয়টি কিছুটা স্বাভাবিক হলে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের কেউ কেউ দেশে ফেরার বিষয়টি বিবেচনা করতে পারে। তবে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় খোলা বা সক্রিয়তা দেখানোর বিষয়টি রয়ে সয়ে করার পক্ষে মত আছে দলটির ভেতরেই। দলটির নেতাদের কেউ কেউ আওয়ামী লীগের ব্যাপারে দলের নেতাদের আম, অন্তর্বর্তী সরকারের চেয়ে বিএনপি কিছুটা নমনীয় বলে মনে করছেন। তাই আওয়ামী লীগ খুব দ্রুত সক্রিয় হওয়ার চেষ্টা করলে বিএনপি রাজনৈতিক চাপে পড়ে যেতে পারে। বিশেষ করে সংসদের বিরোধী দল জামাত ও এনসিপি সরকারকে আওয়ামী লীগের প্রশ্নে চাপে ফেলবে। তো এটি আসলে আওয়ামী লীগের জন্য এবং এনসিপির জন্য আসলে জীবন মরণ একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতিকে সমর্থনের মধ্য দিয়েও ধারণা করা হচ্ছে যে বিএনপি আসলে রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগকে সহযোগিতা করছে, তাদের পুনর্বাসনে সহযোগিতা করছে। সময় বলে দেবে যে আসলে বিএনপি সত্যিই আওয়ামী লীগের সহযোগিতায় কতটুকু এগিয়ে আসছে বা পুনর্বাসনে সহযোগিতা করছে। এরপরে আমরা চলে যাব প্রথম আলোর আরেকটি খবরে। সেটা হচ্ছে যে বিস্ফোরণের কারণ অজানা, সিলগালা হয়নি ফ্ল্যাটটি। চট্টগ্রামের হালি শহরের যেই অত্যন্ত ভয়ঙ্কর মর্মান্তিক গ্যাস দুর্ঘটনা যেটি ঘটেছে সেটির কারণ আসলে এখনো জানা যায়নি। একটু আপনাদেরকে পড়ে শোনাই। চট্টগ্রাম নগরের হালি শহরে একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা নিয়ে এখনো সুস্পষ্ট কারণ জানা যায়নি। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনো বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। এর মধ্যে 3টি তদন্ত কমিটি আগামীকাল রোববার থেকে তাদের তদন্ত শুরু করবে। তবে বিস্ফোরণ হওয়া ফ্ল্যাটটি সিলগালা করেনি পুলিশ। গত সোমবার ভোরে 4:30টার দিকে হালি শহরের হালিমা মঞ্জিল নামের 6তলা ভবনটির 3য় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটের মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের পরিবার নিয়ে থাকতেন। বিস্ফোরণে বাসায় থাকা 9 জনই দগ্ধ হন। এ ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত সাখাওয়াত হোসেনের সহ 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরবর্তীতে আমরা আপনাদেরকে যেটি অন্য কোনো চ্যানেল করে না, যেটি আমরা করছি সেটি হচ্ছে আমরা বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তির খবরও আমরা আপনাদেরকে জানিয়ে দিই। তো তারই ধারাবাহিকতায় গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং, এটি তুরাগে অবস্থিত, ঢাকার তুরাগে। সেখানে ভর্তি পরীক্ষার একটি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। সেটি স্ক্রিনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, একইভাবে আমাদের ডিসক্রিপশন বক্সে এটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা বিস্তারিত পড়ে নিতে পারবেন। চাকরির আরও একটি বিজ্ঞপ্তি, এটি ঠিক চাকরি না, মাফ করবেন, এটি হচ্ছে জাতীয় যুব পুরস্কার সংশ্লিষ্ট তথ্যাদি। একটু পড়ে শোনাই। এটি প্রকাশ করেছে মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, মতিঝিল, ঢাকা। জাতীয় যুব পুরস্কার 2026 প্রদানের নিমিত্তে নিম্নোক্ত শর্তাবলী অনুযায়ী আগ্রহী সকল আত্মকর্মী এবং যুব সংগঠকদের নিকট থেকে জাতীয় যুব পুরস্কার নীতিমালা সংশোধিত 2026 অনুসরণ করে নির্ধারিত আবেদন ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে আসলে পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার 2 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 1.5 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার সোয়া 1 লাখ টাকা, বিভাগীয় পর্যায়ে পুরস্কার 1 লক্ষ টাকা, চেক, ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হবে। সফল আত্মকর্মী পুরস্কার, আরেকদিকে যুব সংগঠক পুরস্কার। কাজেই এই জাতীয় যুবক যারা আছেন তারা এই বিজ্ঞপ্তিটি দেখবেন এবং নিশ্চয়ই আপনারা কাজে লাগাবেন। এরপরে আমরা চলে যাচ্ছি প্রথম আলোর একদম শেষের পাতায়। এখানে একটি হেডলাইন, বকেয়া ও জ্বালানি সংকটের লোডশেডিংয়ের শঙ্কা।
বিদ্যুৎ কেন্দ্রের বিল বকেয়া ৪৬,০০০ কোটি টাকা, গ্যাস বিল বকেয়া ১৬,৫১৬ কোটি টাকা। চাহিদা বাড়ছে, জ্বালানি সংকটও বাড়ছে। চাহিদা বেড়ে এখনই ১২,০০০ মেগাওয়াট, এপ্রিলে হতে পারে তা ১৮,০০০ মেগাওয়াট। বকেয়া শোধে আদানির চাপ এবং বিরোধ। ভোগাতে পারে গ্যাস সংকট। কয়লা নিয়ে অনিশ্চয়তা, ফার্নেস কেন্দ্রে বকেয়া, বিরোধ। এতগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে আমাদের জ্বালানি সংকটের প্রেক্ষিতে লোডশেডিংয়ের সমস্যা আমাদের সামনে হাজির করার ক্ষেত্রে। একটু আপনাদেরকে পড়ে শোনাই। সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের পাওনা জমেছে প্রায় ৪৬,০০০ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের তেল চালিত কেন্দ্রগুলোর পাওনা প্রায় ১৪,০০০ কোটি টাকা। আদানির পর বকেয়া আদায় এখন চাপ দিচ্ছে বেসরকারি কেন্দ্রগুলো। তারা বলছেন বকেয়া না পেলে জ্বালানি কিনে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন না তারা। এ কারণে এবারের গ্রীষ্ম মৌসুমে লোডশেডিংয়ের ভোগান্তি হতে পারে। ভারতে আদানির বিদ্যুৎ কেন্দ্র সহ কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখন ৭,৫০০ মেগাওয়াটের বেশি। এপ্রিলে ৭,১০০ মেগাওয়াট উৎপাদন করতে চায় পিডিবি। তবে কয়লার সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আছে। আগের বছরের তুলনায় গত অর্থবছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় ৫.৫%। সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায় গ্যাস থেকে। গত বছর গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ৪৪%। আগের বছর এটি ছিল ৪৮%। তবে উচ্চ খরচের তেল ভিত্তিক ফার্নেস ও ডিজেল বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন কমানো হয়েছে, বেড়েছে কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন। তো এভাবেই আসলে জ্বালানি ক্ষেত্রে নানান সংকট এবং তার প্রেক্ষিতে লোডশেডিংয়ের যে সমস্যাগুলো আমাদের সামনে আসছে, সেগুলো নিয়েই খবরটি ছাপা হয়েছে। এরপরে আমরা চলে যাব আরেকটি খবরে। তা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানে পাল্টাপাল্টি হামলা। তো ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি সংবাদপত্র এই সংবাদটিও ছাপিয়েছে। একটু আমরা ইত্তেফাক থেকে পড়ব। পাকিস্তান ও আফগানিস্তানে পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ ঘোষণা, ইসলামাবাদের হামলা অব্যাহত থাকবে। ২৪৭ তালেবান যোদ্ধাকে হত্যা ও ৭৩ চৌকি ধ্বংসের দাবি। ৫০ পাকিস্তানি সেনা হত্যা ও সেনাঘাঁটিতে হামলার দাবি তালেবানের। সুইসাইড স্কোয়াড গঠন করছে কাবুল। মধ্যস্থতা করতে চায় রাশিয়া, চীন ও ইরান। পাকিস্তান আফগানিস্তান আপনারা জানেন সীমান্তবর্তী দুটো দেশ, যাদের ভিতরের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, এবং পাকিস্তান মূলত নিজের প্রভাব বলয়কে বাড়াবার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকার সাথে একাট্টা হয়ে তালেবানদেরকে সৃষ্টির ক্ষেত্রে পাকিস্তানের প্রত্যক্ষ ভূমিকা ছিল। সেই তালেবান সরকারে যখন সরকারের দায়িত্ব গ্রহণ করে আফগানিস্তানে, তখন পাকিস্তান আফগানিস্তানের প্রতি তালেবানদের প্রতি তাদের অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষায় পানি ঢেলে দিয়ে বরং তালেবান সরকার পাকিস্তানের চিরশত্রু ভারতের সাথে একাট্টা হয়ে এখন পাকিস্তান অভিযোগ করছে যে তাহরিকি ইনসাফ তালেবান যেটা আছে টিটিপি, তাদেরকে তালেবান আসলে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং আফগানিস্তানের ভিতরে থেকে তারা পাকিস্তানে আক্রমণ করছে, পাকিস্তানে খুন খারাপি করছে এবং পাকিস্তান থেকে বেলুচিস্তানকে স্বাধীন করার যে সংগ্রাম, সেটাতে সহযোগিতা করছে। তো সেখানে ভারত উস্কে দিচ্ছে, ভারত সহযোগিতা করছে এবং আফগানিস্তানও সহযোগিতা করছে। এই টেনশনে, এই আশঙ্কায় পাকিস্তান চড়তে পাকিস্তান সরকার যেমনটি বলেছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং তারা পাকিস্তান আফগানিস্তানের উপর একটি একেবারে ফরমাল যুদ্ধ শুরু করেছে। তো এটি নিরসনের জন্য পৃথিবীর বেশ কিছু দেশ তারা চেষ্টা করছে। আমরাও আশা করি যে দুটো ভ্রাতৃপ্রতিম দেশ তাদের এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে। দেশের এবার আরেকটি খবরের দিকে আমরা নজর দিতে চাই। সেটি হচ্ছে যে শুধুমাত্র যে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে সমস্যার অশনি সংকেত আছে তা না, গ্যাসের ক্ষেত্রেও আরেকটি সমস্যা। এটি চেপেছে সমকাল। তারা বলছে ১২ কেজির সিলিন্ডার গ্যাসে বাড়তি খরচ ৫০০ টাকা। শুল্ক প্রত্যাহারেও কমেনি দাম। ১৫ টাকা কমে সরকার নির্ধারিত দাম এখন ১৩৪১ টাকা। বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বিইআরসি, আমদানি বেড়েছে।
শুল্ক প্রত্যাহার ও আমদানি বাড়ার পর এলপিজি বাজারে মিলছে না স্বস্তি। কাগজে কলমে 12 কেজির সিলিন্ডারের দাম 15 টাকা কমিয়ে 1,341 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও খুচরা বাজারে সেই সিলিন্ডার বিক্রি হচ্ছে 1,600 থেকে 1,850 টাকায়। ফলে প্রতি সিলিন্ডারে গ্রাহকদের 1,850 টাকায় ফলে প্রতি সিলিন্ডারে গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এতে বাজার তদারকিতে ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার অসঙ্গতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি দামে নিয়ন্ত্রণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ভূমিকা রাখতে পারছে না, যার খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের। আরেকদিকে বলা হচ্ছে, অনেক খুচরা বিক্রেতা বলছেন ডিলার পর্যায় থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, ফলে সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তো আসলে এলপিজির এই আম, গত সরকারেই কিন্তু আমদানি নির্ভর করে ফেলা হয়েছে এই সেক্টরটিকে। অথচ আমাদের নিজেদের মাটির নিচেই গ্যাসের বিশাল মজুদ রয়েছে। সেই গ্যাস আমরা উত্তোলনের দিকে নজর না দিয়ে আমদানির দিকে নজর দেওয়ার ফলেই এই সংকট তৈরি হচ্ছে। এবং সাপ্লাই চেইনে আপনি যখন তৃতীয় চতুর্থ পঞ্চম পক্ষের উপরে নির্ভরশীল হয়ে যাবেন, সেই সাপ্লাই চেইনের যে কোনো একটা জায়গাতে কোনো সমস্যা হলেই গোটা সাপ্লাই চেইন বিঘ্নিত হবে। এটাই স্বাভাবিক, যার শেষ কথা হচ্ছে ভোগান্তিতে পড়তে হচ্ছে জনগণকে। তো কাজেই নতুন সরকার আমাদের নিজেদের দেশের গ্যাস ফিল্ডগুলো থেকে এফিসিয়েন্সির সাথে দুর্নীতি একেবারে জিরো করে কত ন্যায়সঙ্গতভাবে, কত উদ্ভাবনী আইডিয়া এবং সুশাসনের মধ্য দিয়ে গ্যাস তুলে তা জনগণকে সরবরাহ করতে পারছে, সেটির উপরে আসলে নির্ভর করছে এই সমস্যার সমাধান। সমকালের আরেকটি খবরের দিকে আমরা চোখ দিব, সেটি হচ্ছে চুক্তি ছাড়াই শেষ হলো আলোচনা, ক্রমেই বাড়ছে যুদ্ধের সংখ্যা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, নাগরিকদের ইরান ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাজ্য তেহরান থেকে দূতাবাস কর্মীদের সরাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় কোনো চুক্তি ছাড়াই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে কয়েক ঘন্টা ধরে এই আলোচনা চলে। এতে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের সংখ্যা বেড়েছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান ও রণতরী মোতায়েন করেছে, পাশাপাশি বিভিন্ন দেশ থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। তবে আলোচনার মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, অগ্রগতি উল্লেখযোগ্য। গতকাল শুক্রবার এপি এ খবর জানায়। এতে বলা হয়, আলোচনা শেষ হবার ঠিক আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তারা বিদেশে ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে। এ বিষয়গুলো ইঙ্গিত দেয়, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পূরণ করতে প্রস্তুত নয়। বিবিসির খবরে বলা হয়, ইরান থেকে নাগরিকদের সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র ও চীন। সেই সঙ্গে যুক্তরাজ্য দেশটি থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে। এসব বিষয় একটি সম্ভাব্য হামলার দিকেই ইঙ্গিত করে। তো দর্শক বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের সংবাদপত্রের আজকের আয়োজন। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন এফবিএন নিউজ। আবারও আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ।